আমার মনে কোনো সন্দেহ নেই যে ইন্টেলিজেন্স ফেল হয়েছে, কিন্তু এই বিষয়টা একটা কথা জানিয়ে দিই, প্রত্যেকটি ফোর্সের একটা লিমিট আছে। ইন্ডিয়ান আর্মির লিমিট হচ্ছে কি তুমি যেখানে অপারেট করছো তার ইমিডিয়েট ভিসিনিটির ভেতরে। এক্সটার্নাল ইন্টেলিজেন্স হচ্ছে কি ওটা র ডিপার্টমেন্ট, রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং। ভারতবর্ষের ভেতরে ইন্টারনাল সিকিউরিটি বা ইন্টারনাল খবর রাখা ইজ দি ডোমেন অফ ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, আইবি। সুতরাং আমার কোনো সন্দেহ নেই ফেলিওর সব লেভেলেই হয়েছে, এবং ফেলিওর মেকানিজম স্টার্ট ফ্রম দি বিট কনস্টেবল অফ দি থানেদার, ওআইসি স্টেশন অফ দি সিভিল পুলিশ। ওখান থেকেই বাই দ্য চেন, যেটা আমি তোমাদের বললাম, ওপরে খবর যায়নি। কেন খবর যায়নি আমার কোনো এক্সপ্লেনেশন নেই, বাট আমার ব্যক্তিগত ধারণা কাশ্মীরে কিছুদিন সার্ভিস করার পরে এই যে থানেদার মানে আমি হিন্দি বলছি, স্টেশন হাউস অফিসার, এসএইচও, তারাও খুব ভয়ে ভয়ে থাকে। কারণ তাদের জানার কথা যে কোন বাড়িতে কত লোকজন যাতায়াত করছে। আর পেহেলগামের যে এরিয়াটা ওটা খুব স্পার্সলি পপুলেটেড, খুব থিন পপুলেশন। সুতরাং ওদের জানা উচিত কোন বাড়িতে সাসপিশিয়াস লোকজন যাতায়াত করছে। অনেক কিছু পিঠে নিয়ে ঢুকছে, হাতিয়ার ওয়েপন তো এমনি নিয়ে যাওয়া যাবে না। তাদের এসে ঢুকে একটা লম্বা মার্চ করে এসে ঢুকে তাদের একটা আশ্রয় দরকার। যে আশ্রয় দিয়েছে সেই ট্রেটার। ইন্টেরিয়ারে আমি জানি অনেক সময় জঙ্গিরা ভেতরে ঢুকে গৃহস্থকে অত্যাচার করে, তাদের উপর নরকীয় অত্যাচার করে, কারণ তখন তারা বন্দুকের তলায় থাকে। ভেতরে 4টে লোক ঢুকে গেছে, তারা খাবার চাইছে, নারী সঙ্গ চাই তো তখন। এখানে সেটার অতটা স্পার্সলি পপুলেটেড না, আমি ভেতরে খবর যাই না, কিন্তু এখন ধরাই পড়ে গেছে যে কিছু লোকেদের শেল্টার দিয়েছিল। শেল্টার ছাড়া হতে পারে না, এবং অনেক রকমের ইন্ডিকেশন হয়। আমরা যখন মিজোরাম বলছি, আমরা যখন আসামে অসম গণ পরিষদ বা এই বোরোদের এগেনস্টে অপারেট করেছিলাম। একটু অফ করে এডিট করতে। স্যার, আপনি বললেন যে লোকাল কাশ্মীরে যারা পুলিশ স্টেশনের দায়িত্বে থাকেন, পুলিশ আধিকারিকেরা, তারাও এর জন্য কিছুটা দায়ী। কিছুটা না, 100%। কারণ তাদের কোথাও কি পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন থাকবে, প্রফেশনালিজম নিয়ে? আমি প্রফেশনালিজম নিয়ে অতটা বলবো না। আমি প্রফেশনালি কম্পিটেন্ট পুলিশ অফিসারদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছি, তবে ওদের মধ্যে একটা বিরাট ভীতি আছে। কারণ ওরা যদি এই খবরগুলো দেয়, স্পেশালি পেহেলগামের মতো জায়গায় যেখানে পপুলেশন খুব থিন, দে উইল বি মার্কড অ্যান্ড সামডে ওদের এলিমিনেশন করবে এরা। সুতরাং ওরা ভয়তে থাকে। প্রফেশনালিজমের উপর যতটা ওদের চাপ নেই প্রফেশনাল, কিন্তু ওরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে জঙ্গিদের ভয়ে। কারণ একবার আইডেন্টিফাই হয়ে গেলে, জঙ্গিদের যদি সাসপিশন হয় যে খবরটা দিয়েছে, সেই গৃহস্থ বা সেই হাউসহোল্ডকে নষ্ট ওরাই করে দেবে। সুতরাং একটা আতঙ্ক আছে, এবং আতঙ্কের জন্যে ফেলিয়ার অফ ডিউটি অনেক ক্ষেত্রে হয়ে থাকতে পারে এবং থাকেও। তাহলে তারা যখন এরকম ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, তাহলে যারা কেন্দ্রীয় বাহিনী যারা থাকে বা বিএসএফ থেকে শুরু করে আধা সামরিক বাহিনী, তারা তাহলে ওখানে প্রোটেকশন দায়িত্বে থাকেন না, তাদেরকে ব্যাকআপ করার দেওয়ার জন্য? কিছু মানে এরমভাবে এটা ইম্পসিবল। প্রত্যেকটি পুলিশ স্টেশনে, প্রত্যেকটি পুলিশ চৌকিতে কি এরমভাবে লোক দেওয়া যায়? আর লোক দেওয়া গেলে ওটা মনে রাখবে যে 24/7 কেউ প্রোটেকশন দিতে পারবে না, সকাল বিকেল কেউ প্রোটেকশন দিতে পারে না। তাহলে তো ওদের এই ডিউটি হয়ে যাবে বডিগার্ড হওয়া। পুলিশের আবার বডিগার্ড।
এটা তো অবাস্তব চিন্তা, হবে না, হতে পারে না। আরেকটা বিষয় আমরা দেখলাম যে জঙ্গিরা যখন অ্যাটাক করলো, জঙ্গি হানার পরে এখনো পর্যন্ত অধরা রয়েছে তারা। এত ঘন জঙ্গল, এত সব কিছু, ড্রোন উড়িয়ে পাওয়া যাচ্ছে না, তাহলে তারা গেল কোথায়? আপনার কি মনে হতো, তারা কি পিওকে ওরা- খুব পসিবিলিটি আছে, এতদিনে পিওকেতে চলে গেছে। কারণ ওরা আসার আগে কতবার রেকি করেছে সমস্তগুলো নদী নালার ভেতর দিয়ে যাওয়া। আর যদি লোকেটও করে থাকে, ইট ইজ ওভার এ এরিয়া অফ 15 to 20 স্কোয়ার কিলোমিটার্স। ওসব জায়গা খুঁজে খুঁজে বার করা শক্ত। সুতরাং কে ঢুকেছিল, তার কি অস্তিত্ব, তার কি ন্যাশনালিটি এখন ইন্টারোগেশন থেকেই পাওয়া যাবে। আর ওরা গেছে কিনা সেটা কিন্তু আমার ব্যক্তিগত ধারণা যে ওরা বেরিয়ে গেছে পিওকেতে। পাকিস্তান অকুপাইড কাশ্মীরে গিয়ে ওরা ডান দিকে বা নর্থ বা সাউথ অফ দি পীর পাঞ্জাল ওটা অন্য কোনো ঢুকেছে। আমাকে একজন জিজ্ঞেস করেছিল, খবর আছে শোপিয়াঁ বা কুলগাম বলে যে জায়গাটা আছে, এগুলো সব ওল্ড মুঘল ট্রেডিং রুট। একটা মুঘলদের ট্রেডিং রুট ছিল তো মুঘল টাইমসে, সেই ট্রেডিং রুটটা ওরা হয়তো ইউজ করেছে। একটা বিষয় আমরা দেখলাম যে সেনাবাহিনী একের পর এক জঙ্গিদের বাড়ি গুড়িয়ে দিচ্ছে। তাহলে এই যে স্টেপ তারা নিচ্ছে, কঠোর পদক্ষেপ, এটা আগে কেন নিল না? তাহলে আগেই তো তাদের কাছে ইনপুট ছিল যে এখানে এখানে জঙ্গিদের বাড়ি আছে, আগে কেন গোড়ালো না? না, আগে ইনপুট আগে ছিল, তুমি কি করে বুঝলে? এই ব্যাপারটা ঘটার পরেই তো ইন্টারোগেশনের পরে জানা যাচ্ছে এইটা ওটা সেটা। আর আর একটা কথা না বলে দিই, ভারতের যত এক্সটার্নাল শত্রু আছে ততগুলো ইন্টারনালও আছে। সেগুলো অন্য ব্যাপার, কিন্তু আমি বলে দেবো যে ইন্টারনালও আছে, ওটা একটা অন্য ডিসকাশন হয়ে চলে যাবে। সুতরাং কে কাকে কি করবে বলা নেই, কিন্তু যারা আইডেন্টিফাইড হয়েছে তাদের জানে প্রাণে শেষ করে দেওয়া ভালো। এবং তার জন্যই যতগুলো এগুলো সব টেম্পোরারি কনস্ট্রাকশন, তুমি জানি হয়তো, খড়ের চাল টাল এগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে ওকে এখন কিছুদিন খোলা আকাশে থাকতে হবে বা অন্য কোথাও লোকেট করতে হবে। আর দে আর ক্রিমিনালস। আমি কোনো এর মধ্যে দেখি না যে ওরা নোন ক্রিমিনালস, হারবারিং টেররিস্ট, ওদের বেঁচে থাকার কোনো যুক্তি নেই। ওরা যদি এই ডিস্ট্রাকশন দু একজন যদি মারাও যায়, আই উইল বি এ ভেরি হ্যাপি ম্যান। একের পর এক সাউথ ব্লকে বৈঠক হচ্ছে, প্রধানমন্ত্রী, দেশের প্রতিরক্ষা মন্ত্রী, এনএসএ, তারা বৈঠক করছেন। সেখানে একটা সিদ্ধান্ত দেওয়া হলো যে 3 বাহিনীর প্রধানকে একেবারে ফ্রি হ্যান্ড দিয়ে দেওয়া হলো, আপনারা আপনাদের সময় মতো যা অ্যাকশন নেওয়ার নেবেন। প্রধানমন্ত্রী দপ্তর থেকে শুরু করে প্রশাসন, গোটা কেন্দ্রীয় কমিটি তাদের পাশে আছে। এখানে আপনার কি মনে হয়, একজন সেনাকর্তা হিসেবে, যে প্রাক্তন সেনাকর্তা হিসেবে, আর্মির সঠিক সময় কি হতে পারে, কত দিন হতে পারে, কি মনে হয়? আমি অনেক চ্যানেলে একটা কথা বলেছি, গোলা বারুদ দিয়ে ফায়ারিং করে যুদ্ধের দিন খতম, শেষ। এখন যেটাকে বলা হয় ওয়ার বাই আদার মিনস। ওয়ার বাই আদার মিনস কী হয়? ইকোনমিক স্ট্র্যাঙ্গুলেশন, তাদের ইকোনমিটাকে নষ্ট করার চেষ্টা করে। যেমন আমরা একটা পদক্ষেপ নিয়েছি, এই ইন্ডাস ওয়াটার ট্রিটি অ্যাব্রোগেট করে দেওয়া। কিন্তু এটাও মনে রাখতে হবে যে পুরো জিনিসটা এফেক্ট করতে গেলে 5 থেকে 6 বছর লাগবে। আমাদের কোনো অত ড্যাম নেই, অত বাঁধ নেই যেখানে আমরা এতটা জল স্টোর করতে পারবো। আমি যতদূর আমার নলেজ, ইন্ডিয়ার ক্যাপাসিটি যেটা আছে সেটা একটা বাঁধ, মানে টোটাল বাঁধগুলো নিয়ে ওই দিকে ওয়েস্ট পাকিস্তানের দিকে আমাদের 100 দিনের রিজার্ভ আছে। পাকিস্তানের 30 দিনের রিজার্ভ আছে। 30 দিনে ওদের বাঁধগুলো শুকিয়ে যাবে, আমাদের 150 দিনে শুকিয়ে যাবে। 100 না 150 শুকিয়ে যাবে। কেউ কেউ বলছে 200, আমি এই ব্যাপারে কোনো স্টাডি করিনি, কিন্তু আমরা বেটার অফ। তাহলে কি হলো, কি করলাম আমরা? ফর দি টাইম বিং আমরা ঝেলাম নদীর ড্যামগুলো খুলে দিলাম। ওতে ডেঞ্জার আছে, বেশি খুললে আমরা নিজেরা ডুবে থাকবো জলে।
কিন্তু যতটা দিয়েছে তাতে আমি শুনেছি সিন্ধু প্রভিন্স ডুবে রয়েছে। এটা হলো এক, ইকোনমিক ওয়ারফেয়ার আরম্ভ হলো। দুই, মিত্র শক্তি বানাও, নিজের একটা পলিটিক্যাল ওপিনিয়ন তৈরি করো এগেনস্ট ইসলাম। ফর এক্সাম্পল, গত পরশু ক্যানাডায় একটা এক্সপ্লোশন হয়েছে, যে লোকটা করেছে হি ইজ এ মুসলিম বাই ফেথ অ্যান্ড হি ইজ এ ইসলামিক হার্ডলাইনার। একটা এসিবি নিয়ে ঢুকেছিল না। তাছাড়া অনেকে আমাদের খুব খুব সাপোর্ট করছে। এই সাপোর্টটা কত আর্টিফিশিয়াল বা অ্যাকচুয়াল আমি বলতে পারবো না। যারা সাপোর্ট করছে, প্রত্যেকটি দেশ কিন্তু দে আর সাফারিং ফ্রম ইসলাম ফান্ডামেন্টালিজম। ঠিক আছে, তোমরা বলো তো তোমার ইন্টারপ্রিটেশন। ফান্ডামেন্টালিজমের সকলের প্রত্যেকটি দেশ যারা বাস্তুচ্যুত, সোকল বাস্তুচ্যুত মুসলিম, লিবিয়া থেকে এসছে, ইরাক থেকে এসছে, নানা রকম দেশের থেকে এসছে, তাদের ওরা সিম্প্যাথিক দিয়ে করেছে। আজকে ইংল্যান্ড ইজ অলমোস্ট পাকিস্তান, সব কিছু ওদেরই দখলে। এবং তাই কিছু লোকের হয়তো অ্যাকচুয়াল সিম্প্যাথি আছে যে আমরা সাফার করছি, কিন্তু তোমার দরকারের সময় তারা কিভাবে সাহায্য করবে সেটা একটা কোয়েশ্চেন মার্ক। সুতরাং আমাদের নিজেদের উপরই সাহায্য করতে হবে, থাকতে হবে। আমাদের একজন মিত্র শক্তি আছে যারা আমাদের এই কার্গিল ওয়ারের সময় সাপোর্ট করেছিল, আমাদের অ্যামিনিশন এবং নানা রকমের সামগ্রী দিয়ে সাপোর্ট করেছিল। তাদের ওপর আমরা রিলাই করতে পারি, কারণ ওরাও তিতিবিরক্ত হয়ে রয়েছে এই ইসলামিক ফান্ডামেন্টালিজমের জন্য এবং তাদের ইসলাম টেররিস্ট। আর কাউকে আমি বিশ্বাস করি না, এমনকি ইউএস অফ এ, যদিও ট্রাম্প তার মতামত পাল্টাতে থাকেন। ট্রাম্পের এখন কিছু এরিয়ার ওপর, প্রিয়কের ওপরে নজর এসছে, কারণ চীন একটা দূরদর্শী দেশ এবং চাইনিজ পিপল আর ওয়াইজ। ওরা যত রেয়ার মিনারেল যেগুলো আছে ওরা সমস্ত ভান্ডারি পৃথিবীর খালি করে দিয়েছে প্রায়। সুতরাং ওদের ওপরে ওদের এত সুপ্রিমেসি আছে, যার ফলে এখন ট্রাম্পও চিন্তিত ওরা আরও পাবে কি না এই সমস্ত। হ্যাঁ, কিন্তু ইকোনমিক করিডোরে তো ওরা গদার পর্যন্ত পৌঁছাতে পারেনি, কারণ বালুচিস্তানে ওরা হেভি রেস্ট। তাহলে আমি বলি যে সিচুয়েশন খুব ইনস্টেবল। আমি যাচ্ছিলাম ওয়ার বাই আদার মিনস, ইকোনমিক হয়ে গেল, কিছু ফ্রেন্ডলি হয়ে গেল। থার্ড হচ্ছে যে কন্ট্রোল অফ স্ট্র্যাটোস্ফিয়ার এবং রেডিও ওয়েভলেংথস, সেটাতে চীন আমাদের থেকে অনেক এগিয়ে। ওদের নিউট্রালাইজ করতে হবে। নিউট্রালাইজ কে করবে আমি জানি না, কিন্তু আমি যা শুনেছি যে ইসরায়েলি টেকনিক্যাল টিম উইথ সাম ইকুইপমেন্ট হ্যাভ অ্যারাইভড। এটা 5 দিন আগের খবর। এবং ওরা যদি এসে থাকে এবং আমাদের যদি প্রত্যক্ষ হেল্প করে, তাহলে চায়নার যে এতটা অ্যাডভান্টেজ আছে কিছু কমে যাবে, ওদেরও এরা জ্যাম করবে, যে আমার এখন সবচেয়ে বড় ব্যাপার। এই ছাড়া শিপিং লেন যেমন বন্ধ করে দেওয়া যায়, করাচি ব্লকড, ইন্ডিয়ান নেভি করাচি থেকে কাউকে যেতেও দেবে না, আসতেও দেবে না, পুরো পেট্রোলিয়াম কোত্থেকে পাবে? বড় কথা তো, পেট্রোলিয়াম না হলে যুদ্ধটা করবে কি করে? এইগুলো হচ্ছে কি মেজার্স। এগুলো যদি সব ফেল করে তখন কাইনেটিক ওয়ার, মানে গোলা বারুদ দিয়ে ওয়ার, সেটা খুব লাস্ট অপশান আমাদের, কারণ তাতে দুদেশেরই ক্ষতি হবে। দুদেশেরই সৈন্য মরবে, সিভিলিয়ান মরবে, কারণ ওই সমস্ত তো বিরাট পাওয়ারফুল ওয়েপন্স। আর আলটিমেটলি যেটা নওয়াজ শরিফ না, যখন শাহবাজ শরিফ বোধহয়, ওরা যে পাগলের মতো বকছে যে আমরা নিউক্লিয়ার ওয়েপন করে দেবো, সে হার্ডলাইনারে করবে। নিউক্লিয়ার ওয়েপন একটা ইউজ করলে কোনো কথা ইন্টারন্যাশনালি সঙ্গে সঙ্গে কন্ডেমড হয়ে যাবে। যদি নিউক্লিয়ার ওয়েপন দিয়েও, তো প্রত্যেক দেশের নিউক্লিয়ার থিওরি হচ্ছে গিয়ে নট অ্যাগ্রেশন, ডেটারেন্স। সুতরাং ফার্স্ট স্ট্রাইকের দায়িত্ব কেউ নেবে না,
ওরা যদি ফার্স্ট স্ট্রাইক করে ঠিক আছে। ইন্ডিয়ার হিন্টারল্যান্ড এত বড় যে আমাদের প্রচুর লোক, প্রচুর শহর ধ্বংস হবে, কিন্তু তবুও বেঁচে থাকবে। ইন্টারন্যাশনাল ইসলামিক ফান্ডামেন্টালগুলো সব ওখানে মরে যাবে, পাকিস্তানে মরবে। সুতরাং আমার মনে হয় না যে কোনো নিউক্লিয়ার ওয়ারের ইমিনেন্ট থ্রেট আছে। বাকি সমস্ত জায়গায় যদি কাইনেটিক যুদ্ধ হয়, গোলাবারুদ দিয়ে যুদ্ধ হয়, তাহলে আমার মনে হয় আমাদের অনেক বেশি অ্যাডভান্টেজ আছে, ওদের অত নেই। আর সবচেয়ে বড় কথা ওদের স্টক সাপ্লাই আসতে হবে চীনের থেকে, কোন পথ দিয়ে পাঠাবে যায় না। আর ওদের কাছে আমি যতদূর শুনেছি, আর এর আগের ডিসকাশনগুলোতে শুনেছি, ওদের কাছে টোটাল পেট্রোলিয়াম স্টক রয়েছে 7 দিনের মতো, 7 থেকে 8 দিনের মতো ওরা এক্সস্ট হয়ে যাবে যদি এই ট্যাঙ্ক কামান সব কিছু চালাতে হয়। সুতরাং আমার সেরকম কোনো ইয়ে নেই, কিন্তু আমি চাই যে মানুষ না মরুক, মানুষের মৃত্যু না হোক, বি ইট সোলজার্স অফ পাকিস্তান অর আমাদের দেশ হিন্দুস্তান, যেন কোনো অকারণে কিছু বডি ব্যাগ না আসে। আমেরিকা যত সাপোর্ট করবে, তোমরা যদি ইদানিং সিনারিওগুলো দেখে রাখো, ওদের কিন্তু বুটস অন গ্রাউন্ড কিছু নেই, ওরা সব রকমের সাপোর্ট দেয়, কিন্তু সৈন্য পাঠায় না। কারণ ওদের দুটো বডি ব্যাগ গেলে আমেরিকা আলোড়ন হয়ে যাবে। এবং হয়েও ছিল যখন আপনার হচ্ছে পশ্চিমী দুনিয়া যখন যুদ্ধে আমেরিকার সেনা পাঠিয়েছিল, ট্রাম্প যখন আগের ক্ষমতা ছিল, তখন একের পর এক যখন আমেরিকান সেনা আর তারপরে হলোটা কি, ওরা যুদ্ধ সাস্টেন করতে পারলো না, মাঝখান থেকে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিয়েছিল। এবং সেনা প্রত্যাহার করাটা তো মানে হবেই, জানা কথা ছিল যে ওটা অবশ্যম্ভাবী। এতগুলো ইকুইপমেন্ট ছেড়ে দিয়ে চলে গেল, মিলিয়নস অ্যান্ড মিলিয়ন্স ডলার অফ ইকুইপমেন্ট, যেগুলো এখন তালিবানরা ইউজ করছে, আফগান আর্মি ইউজ করছে। একটা বিষয়, এই যে আফগানিস্তান একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে একটা সীমানা শেয়ার করে, সেক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে বেশ কিছুটা লম্বা সীমানা শেয়ার করছে। কোথাও গিয়ে কি তালিবান প্রশাসন যদি যুদ্ধ পথে হাঁটে ভারত, তাহলে ভারতের পাশে কি দাঁড়াবে তালিবান? আপনার কি মনে হয়? ইট ইজ জাস্ট বিকজ ওরা এখন পাকিস্তানকে টলারেট করতে পারে না। আমাদের ওদের থেকে কোনো ওয়েপন দরকার নেই। ওদের একমাত্র রোল হবে পাকিস্তান আর্মিকে যেন নিঃশ্বাস না দিতে দেয়। ওদিকে তো একটা পাকিস্তানের ইয়ে রয়েছে, কিছু সেনা, অর্থাৎ 2টো ডিভিশন, একটা ডিভিশন, 3টে ডিভিশন ওখানে এনগেজ হয়ে রয়েছে, বালোচ আপরাইজিং এবং পাখতুন আপরাইজিং, পাখতুন বিদ্রোহ এবং বালুচ বিদ্রোহ। সেটা যদি ওরা চালিয়ে যেতে চায়, সমস্ত সেনা এদিকে আনতে পারবে না, সেটাই ওদের কন্ট্রিবিউশন হবে। বিএলএ আর্মি অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি, পাকিস্তানের যেমনটা অভিযোগ তোলা হচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে যে বিএলএকে ফান্ডিং করে ভারতীয় গোয়েন্দা বিভাগ ওদের আর্মিদের উপরে একটা অ্যাটাক করার চেষ্টা করছে, বিভিন্নভাবে অস্থিরতা তৈরির চেষ্টা করছে, এটা ঠিক? হতে পারে। আমি তো এক্সটার্নাল ইন্টেলিজেন্স ব্যাপার বা সিক্রেট এজেন্সি যারা আছে তাদের কার্যকলাপের ব্যাপারে বলতে পারবো না। যদি করে থাকে, দে হ্যাভ ডান দ্য রাইট থিং। কিন্তু আমাদের একটা না ইনফ্লেটেড ধারণা থাকে, বালুচ লিবারেশন আর্মি ইজ অনলি নামকে বাঁচতে, সেরকম কোনো ট্রেনিং তাদের নেই। এগুলো হচ্ছে গিয়ে হিট অ্যান্ড রান জঙ্গি গোষ্ঠী, হয়তো কিছুটা গেরিলা ওয়ারফেয়ার করবে। আমরা এখানে খুব লাফালাফি করি আরাকান আর্মির স্ট্রেংথ কত? ওরা তো নিজেদের বার্মাতে লড়ছে, আর এদের আবার 10 থেকে 12 হাজার লোক হচ্ছে যারা ট্রেন। তো আমরা এখান থেকে আরাকান আর্মি ওরা কি? ওগুলো হচ্ছে কি বিদ্রোহী দল। ওদের চিটগংয়ের সঙ্গে কিছু সামঞ্জস্য আছে, ভাষা, ডায়ালেক্ট, খাদ্য হ্যাবিট, সুতরাং ওরা করতে পারে। কিন্তু দে আর নট এন এন্ড টু দেমসেলস। ওরা পাকিস্তান বাংলাদেশি আর্মিকে খোঁচা দিতে থাকবে। হ্যাঁ, সে খোঁচা দেবে। তাদের তো আর্টিলারি নেই, তাদের ট্যাঙ্ক নেই, তাদের এয়ারফোর্স নেই, ওটা আর্মি কী হলো? ওদের কাজ হবে যেমন তেহরিকে তালিবান পাকিস্তান, বালোচ বিদ্রোহীরা, এরা
ওদের যে সমস্ত সেনা ইউজ করা হচ্ছে ওই জায়গায়, পাকিস্তানে হোক বা বাংলাদেশে হোক, ওগুলোকে ওরা মানে ফ্রি করবে না, ওরা টেনশনই রাখবে। আর পাক অকুপাইড কাশ্মীর একটা আবেগের ছলে ভারতবাসী কার্যত বলছে যে এটা একটা গুরুত্বপূর্ণ সময় যেখানে পিওকেটা এতদিন ধরে দখল ছিল, সেটা ওদের হাত থেকে, পাকিস্তানের হাত থেকে নিয়ে নেওয়ার সময়। আপনি কি মনে করেন সেনাবাহিনী, প্রাক্তন সেনা করতে হিসেবে পিওকে নিয়ে খুব একটা লাভ হবে ভারতের? না, আমাদের আরও হবে। একটা সময় 1965-এ লাহোর দখল করা যেত, তাদের লাভটা কি হতো? লাহোরের এত লক্ষ লক্ষ কোটি কোটি লোক, তাদের কে খাওয়াতো? তাদের অ্যাডমিনিস্ট্রেশন কে করতো? তাদের আইন শৃঙ্খলা কে রাখতো? একটা এইসব আবেগের ভেগে অনেক কিছু অনেকে বলতে পারে। পাকিস্তান অকুপাইড কাশ্মীর ইজ আওয়ার লিগ্যাল টেরিটরি, আর যদি এটা করতে হয় ওদের ভেতরে অভ্যুত্থান করাতে হবে। যারা এখন রয়েছে পাক শাসন, তাদের ভেতরে অভ্যুত্থান করাতে হবে। আমাদের গিয়ে গোলা বারুদ নিয়ে যে ওটাকে নিতে পারবে, ওগুলো আবেগের কথা। আমি এখনও বলছি যে ওয়ার বাই দি আদার মিনসের ওপর ইয়ে দাও, তুমি গুরুত্ব দাও, পাকিস্তানকে শেষ করো। বাট এটা একটা সলিউশন, পার্মানেন্ট সলিউশন হবে না। কারণ এই প্যালেস্টাইনে বিদ্রোহ দমন করা যায় না, কারণ বিদ্রোহের দুটো লোক বললে চারটে গজিয়ে ওঠে, সব দেশে এই থিওরি। সুতরাং পাকিস্তানকে ধ্বংস করতে হলে না খাইয়ে মারো, এবং ফিলিস্তিনিরা তাই হচ্ছে না খেয়ে মরছে। সবাই বলবে যে এগুলো হচ্ছে গিয়ে ক্রূরতা, মানবতার বিরোধী, বাচ্চারা মরে যাচ্ছে, খেতে পাচ্ছে না, কিন্তু দে আস্ক ফর ইট, ইন মাই ওপিনিয়ন। তোমরা তো বেশ চুপচাপ ছিলে, তোমরা বলছো ইন্টেলিজেন্স ফেলিও। ইসরায়েলের থেকে কোনো স্ট্রং ইন্টেলিজেন্স অ্যাপারেটাস আছে? ওরাও তো সারপ্রাইজ হয়ে গেছিলো, তাই না? সুতরাং এইসব আমাদের কোনো মাথা কথা ইজ ইমপ্র্যাকটিক্যাল টু গো অ্যান্ড ফিজিক্যালি, তুমি ট্যাঙ্ক চালালে, তুমি গোলা বারুদ পাঠালে, অনেক কিছু করলে। সেদিন আমি একটা ডিবেটে এক রাজনৈতিক নেতা, টিএমসির নেতা, উনি বললেন, আপনারা আমাদের বলেন যে সিভিক ভলেন্টিয়ার দিয়ে এই হচ্ছে সেই হচ্ছে, আপনারা অগ্নিবীর কী করে করছেন? অগ্নিবীর আর সিভিক ভলেন্টিয়ারের পার্থক্য আছে। অগ্নিবীরদের কম ট্রেনিং দেওয়া হবে, দে উইল বি কন্ট্রাক্ট সোলজার্স। কিন্তু অগ্নিবীরকে টাকা না দিয়ে বা রিক্রুট না করে দেশ কী করেছে? ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দিয়েছে। আজকে আমরা লেহ লাদাখের ভেতরে, লেহের ওপর থেকে এগিয়ে গিয়ে দৌলত বেগ ওল্ডিতে এয়ারবেস বানিয়েছি। এই টাকাগুলো কোত্থেকে আসবে? এদের টাকা তো দলের নেতা, একটা লোক, ছেলে বোধহয় 8-9 হাজার টাকা পায়, দলের থানাতে প্রত্যেক মাসে 1,000 টাকা দিয়ে আসতে হয়। ওদের ইনফ্রাস্ট্রাকচার এইভাবে তৈরি হচ্ছে, ভারত সরকার ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে। পরশুদিন আমার বোন মেচুকা গেছিল। মেচুকা একটা দুর্গম জায়গা অরুণাচলে, কিন্তু কী করে গেল? আমি যখন চাকরি জয়েন করেছি 1972 পর্যন্ত, 73 পর্যন্ত, মেবি 74 পর্যন্ত, মেচুকা ওয়াজ এয়ার মেনটেন। এয়ার মেনটেন মানে হচ্ছে গিয়ে ওই সমস্ত জায়গায় আকাশ থেকে খাবার দাবার ফেলা হতো, রেশন ফেলা হতো, পেট্রোল ফেলা হতো। ওই সমস্ত জায়গায় শুধু খচ্চর ওপরে আর্টিলারি লোড করে নিয়ে যেত, আর্টিলারি টিউব। এখন সেখানে অনায়াসে লোক পৌঁছে যাচ্ছে, সিভিলিয়ান ট্যুরিস্টরা পৌঁছে যাচ্ছে। আগে কি এটা সম্ভব ছিল? কারণ টাকাটা গেছে অন্য ইনফ্রাস্ট্রাকচারে। এখন আই এম শিওর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করবে কি, তো ল্যাটারাল কমিউনিকেশন নেই, সব আসাম থেকে পাহাড়ের দিকে, পাহাড় থেকে পাহাড় করে দিলে অরুণাচল আনকনকারেবল থাকবে। একটা কথা হচ্ছে যে ওদের লাইন অফ কমিউনিকেশন, লাইন অফ লজিস্টিক্স বেড়ে যাবে। তো তিব্বত থেকে ভারতের ইন্টেরিয়র পর্যন্ত আসার জন্যে ওদেরও উপরে খরচা হবে। এতে অতটা সোজা নয় যেগুলো পেপারে করে দেওয়া যায়, এগুলো তো বোঝে না কেউ। আপনি
বললেন যে সীমান্ত এলাকায় সব থেকে বেশি ডেভেলপমেন্ট সেটা দরকার, কারণ সেনাবাহিনী রসদ পৌঁছানোর জন্য এমার্জেন্সি টাইমে সব সেনা যাতে দ্রুত পৌঁছাতে পারে। আমরা দেখলাম যে কাশ্মীরের বিভিন্ন এলাকা, লাদাখের জায়গা, লেহ লাদাখে, সেখানে একেবারে রুট করা হয়েছে পাকা রাস্তা। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। তো আজকে যে লাদাখে আমরা একটা ব্রিগেড অফ ট্যাঙ্কস, একটা ট্যাঙ্কের রেজিমেন্টে 45টা ট্যাঙ্ক থাকে, ওখানে একটা ব্রিগেড রয়েছে। আর এটা কি করে হলো? রাস্তা হয়েছে, ওরাই তো হয়েছে। সুতরাং ইনফ্রাস্ট্রাকচার হয়ে গেছে, অ্যাডভান্স এয়ারবেস হয়ে গেছে। দৌলত বেগ এলদিতে এখনও হেভি ট্রান্সপোর্ট প্লেন নামতে পারে। এগুলো একটি কারণে হয়েছে। ভারত সরকারের নীতি। হ্যাঁ, নীতি যে আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করব। আমি সেই একজন কংগ্রেস নেতার একটু আগে ইউটিউবে পড়ছিলাম, তার নাম মণিশঙ্কর আর, তিনি বিদ্বান লোক, খুব বিদ্বান। বললো আমরা এতগুলো যুদ্ধ করেছি, কখনো জল নিয়ে খোঁচাখুচি করিনি, আমরা কেন হঠাৎ এত ক্রুয়েল হব? এবার তোমার পার্টির নেত্রী, ওরা তো সিমলা এগ্রিমেন্ট বাতিল করে দিয়েছে, কিন্তু তোমার নেত্রী চাপে পড়ে, আমেরিকার চাপে পড়ে 93,000 প্রিজনারকে ফেরত দিল। আমরা কি পেলাম তার জায়গায়? ওই 93,000 সৈন্য আমরা কবজায় রাখতাম, ওদের রিলিজ করতাম, ওরা যদি কিছুটা অংশ পিওকে ছাড়ত। নেগোসিয়েশন তো হয়নি। আমরা ভুট্টোর অ্যাপিলে এবং আই বিলিভ নিক্সনের চাপে দিয়ে দিয়েছি। তো উনি যে আয়রন লেডি, তিনি এই ভুলটা কেন করলেন? যদি এটা আমার এখনকার প্রশ্নের সঙ্গে কোনো রিলেশন নেই বলেন, সেই জন্য বললাম যে আমরা তো অনেকটা অপরচুনিটি লুজ করেছি, হারিয়েছি।